সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার মতে শহীদ শরীফ ওসমান হাদির এই আত্মত্যাগ, এটা প্রভাবটা সেই চে গুয়েভারার সম্পর্কে অনেকে হয়তো শুনেছেন। চে গুয়েভার যে ত্যাগ করেছিল তার ইম্প্যাক্টটা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছিল, শহীদ ওসমান শরীফ তার অবদানটা আসলে অনেকটা চে গুয়েভারের সাথে তুলনা করা যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এর প্রভাবটা এই যে এত একটা আত্মত্যাগের পরেও আমার মনে হয় না কোনো একটা অর্জন হবে, কোনো লাভ হবে বলে মনে হয় না। কেন তা বলছি, আপনি খেয়াল করে দেখবেন যে গতকাল থেকে পর্যন্ত যা হয়েছে, এই ঘটনাগুলোর দ্বারা আলটিমেটলি কারা বেনিফিশিয়ারি হচ্ছে। দেখেন, আপনার অনেক হামলা টামলা, অনেক কিছু রিয়াকশন হবে, পাবলিক রিয়াকশন, ঠিক আছে। আমাদের আসলে প্রয়োজন কোনটা? সেই কর্নেল তাহের, যেটা আপনার ৭৫ পরে কর্নেল তাহের যে ঘটনা ঘটছিল, সেটা কি আমাদের প্রয়োজন? যে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা, এটা প্রয়োজন না। কর্নেল তাহেরের সেই ঘটনা যখন হয়, যখন বাংলাদেশে অনেক বড় দুর্ঘটনা ৭৫-এর পরবর্তী সময় কয়েক বছর ঘটতে থাকে, সেই সময়টাতে কিন্তু জিয়াউর রহমানের উদয় হয়েছিল। এখন এই যে বাংলাদেশের ছাত্র জনতা যে প্রতিবাদ করছে, বিপ্লব করছে, এই বিপ্লবের মধ্য দিয়ে কিছু একটা গ্রুপ কর্নেল তাহেরের মতো করে নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ করবে। বাট কর্নেল তাহের যখন নৈরাজ্য সৃষ্টি করে, তখন জিয়াউর রহমান এগিয়ে আসছিলেন, জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন এবং তিনি কাজকর্ম দেখিয়েছিলেন যে বাংলাদেশের জাতীয়তাবাদ কীভাবে রক্ষা করতে হয়। আর আমরা এখন কি করতেছি? অনেক কিছু করতেছি, এগুলোর দ্বারা লাভ নেই, আমাদের কাজকর্ম দরকার। এখন এই জিয়াউর রহমানের মতো কে এগিয়ে আসবে? এই নীতিবান ব্যক্তি কি আছে আমাদের? আরেকটা বিষয় দেখেন, এই যে অ্যাম্বাসিগুলোতে হামলা, এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি। আমি দেশের বাইরে অবস্থান করছি, আমি জানি। আমি গতকালকেও এক রাশিয়ানের সাথে দেখা, এবং পুলিশ ভদ্রলোক, পোল্যান্ডের, বাংলাদেশের নাম নিলাম, ওরা তখন বলছিল যে তোমার দেশের নিরাপত্তা অবস্থা খুব খারাপ। তো আমাদের দেশের নিরাপত্তা, এবং একটা জিনিস দেখবেন, জ্বালাও পোড়াও জিনিসগুলো অনেক নেগেটিভলি এটা ছড়ায়। এই বিষয়গুলো মারাত্মক রকম ছড়ায়। যারা আপনার বিশেষ করে পুরো ওয়ার্ল্ডে যারা জেনোসাইড নিয়ে পড়াশোনা করছেন, তারা জানে যে কোথাও আগুনে পোড়ানো, এই জিনিসগুলো মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। এখন আমাদের বুঝতে হবে, এর দ্বারা আমরা যে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, ভারতকেই বেনিফিশিয়ারি করছি না, তো এটা খেয়াল করতে হবে। আমাদের কাজকর্ম কিন্তু আলটিমেটলি ভারতকে কিন্তু সুযোগ দিচ্ছে আমরা, আর আমাদের বিশ্বের দরবারে আমরা আমাদেরকে ভালনারেবল করে দিচ্ছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের নীতিগতভাবে ঠিক থাকতে হবে। এখন এই ছাত্র যারা আছে, তাদেরকে আমরা দোষ না দিয়ে আমাদের অভিভাবকদের উচিত তাদের সাথে থাকা। এবং দুঃখের বিষয় হচ্ছে, তাদের সাথে অভিভাবকরা না থেকে এই অভিভাবকরা উল্টা ধান্দাবাজ হয়ে গেছে। যেমন উপদেষ্টারা দেখতে পাচ্ছেন কী হচ্ছে। ছাত্র জনতা আন্দোলন করলো, যেটা রাজনৈতিক দলগুলো পারে নাই, সেটা ছাত্র জনতা আন্দোলন করে দেখাইলো। সেই আন্দোলনের পরে এই অভিভাবক শ্রেণী, এই আপনার প্রফেসর আসিফ নজরুল টাইপ যারা, এই অভিভাবক শ্রেণী কী করলো? এই ছাত্রদেরকে সাথে না রেখে তারা নিজেদের ধান্দা শুরু করে দিল, যে কারণে আজকে আমাদের এই ওসমান হাদিকে হারাতে হলো। আপনারা খুব গভীরভাবে জিনিসগুলো চিন্তা করেন যে আমরা কত বড় লসের দিকে যাচ্ছি। আমরা আমাদেরকে ভালনারেবল করতেছি, আমরা আমাদেরকে বিপদে ফেলতেছি, আমরা আমাদের অবস্থান বিশ্বের দরবারে খারাপ জায়গায় নিয়ে নিচ্ছি। আমরা কোনটা করতে হবে, কোনটা করতে হবে না বুঝতেছি না। আমাদের এই মবের মধ্য দিয়ে ঢুকে, আপনার আওয়ামী লীগ যে ঢুকে যায়নি, তার গ্যারান্টি কি? এখানে যে বিভিন্ন জঙ্গি টাইপ মানুষ ঢুকে যায়নি, তার গ্যারান্টি কি? এই বিষয়গুলো কিন্তু কোনোই নাই। আপনি মব করছেন, কোনো মব প্রতিবাদ, ঠিক আছে, প্রতিবাদ যদি এক্স্যাক্ট যে জায়গাটা চান ওই জায়গায় যদি প্রতিবাদ হয়, ঠিক আছে, কিন্তু প্রতিবাদটা যদি তার মধ্য দিয়ে, যদি প্রতিবাদের মধ্য দিয়ে প্রতিহিংসা এবং ষড়যন্ত্র ঢুকে যায়, তখন তো প্রতিবাদ থাকলো না। তখন তার মানে আপনি নিজের ধ্বংস নিজে করছেন। এবং খেয়াল করে দেখেন, আপনার এই যে ময়মনসিংহে একটা ঘটনা ঘটলো, এই ঘটনায় কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আরও বেশি হবে, কারণ আমাদের ইসলাম আসলে কি বলে, সেই অনুযায়ী কি আমরা সেটা করছি? আপনার তাকে আপনি, ঠিক আছে, একটা মানুষ আপনি হত্যা করা এক জিনিস, আরেকটা মানুষকে আপনি মানে মেরে ভিডিও করে আপনি লোমহর্ষক ঘটনা ঘটায়া, এটা তো ইসলাম শিক্ষা দেয় নাই ভাই। আপনি বরং এটার দ্বারা ইসলামকে আরও ক্ষতিগ্রস্ত করলেন। আজকে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় মুসলমান নামটা শুনলে মানুষ কেমন যেন করে। এই জিনিসটা তো আপনারা করলেন, এটা কিন্তু ঠিক হয় নাই। বিশেষ করে এই ভিডিওটা যারা দেখছেন, যে ময়মনসিংহে যে ঘটনা ঘটছে, এই ভিডিও করাটা এবং এই ভিডিও ছড়ানোটা, এটা তো যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো। আচ্ছা,
তারপর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই যে এম্বাসিগুলোতে, আপনারা হয়তো বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো জানেন না, আমি আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসাবে আমি জানি। একটা বিষয় হচ্ছে কি, দেখেন কোনো এম্বাসিতে, কোনো দূতাবাসে কিন্তু হামলা করা যায় না, কারণ একটা দূতাবাস কিন্তু বিভিন্ন রাষ্ট্রের জন্য, যেমন বাংলাদেশ অন্য যে রাষ্ট্রে দূতাবাস আছে, বাংলাদেশ হাই কমিশন আছে, ওইটা ওই বাংলাদেশের জন্য একটা সার্বভৌম এলাকা। ঠিক তেমনি বাংলাদেশের যত দূতাবাস আছে, ওই দূতাবাসগুলো কিন্তু ওই দেশের জন্য একটা সার্বভৌম এলাকা। সো ওই দূতাবাসের যে আবাসস্থলটা, অফিসটা, এই জায়গাটায় কখনো হামলা করা যায় না। এটা অনেক জায়গায় ডিপ্লোম্যাটরা যদি কোনো অপরাধ করে থাকে, কোন রাষ্ট্রদূতরা, কূটনীতিবিদদের অপরাধের সাজা হিসাবে আপনি তাকে চাকরিচ্যুত করতে পারেন। বাংলাদেশ সরকার বলতে পারে যে তাকে এখানে রাখবো না। ছাত্রদের উচিত এনশিওর করা যে তাদের, ভারতের যারা এখানে বিতর্কিত আছে তাদেরকে ফেরত পাঠাও বা স্মারকলিপি প্রদান করা। কিন্তু কোনো দূতাবাস যদি কোনো অন্যায়, রাষ্ট্রদূত যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে কিছু ইমিউন আছে, ডিপ্লোম্যাটিক ইমিউন বলে একটা শব্দ আছে। তাদেরকে ডিপ্লোম্যাটিক ইমিউন আছে, যেই কারণে আপনি চাইলে এখানে বিচার করতে পারবেন না, আপনি তাকে ফেরত পাঠাইতে পারবেন তার দেশে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা রাষ্ট্রদূত বা বিশেষ করে আপনার দূতাবাসগুলোতে হামলা করা মানে এটা বিশ্বের দরবারে বাংলাদেশ সম্পর্কে খুবই বাজে ধারণা দিচ্ছে। এখন আমি মূল কথায় ফিরি। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ৭৫-এর সময় কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিল যে কর্নেল তাহেরের ভাই, সে যে কিন্তু আপনার কোনো রাষ্ট্রদূতকে গুলি করেছিল। গুলিতে রাষ্ট্রদূত না মরে রাষ্ট্রদূতের গানম্যান মারা গিয়েছিল। পরবর্তীতে ভারত কিন্তু সেখানে অনেক এটা কাউন্টার একটা করতে পারতো, সেটা করে নাই। বাট ওই ঘটনায় পরিস্থিতি যখন খারাপ হলো, তখন কিন্তু এক পর্যায়ে জিয়াউর রহমানের মতো মানুষ সামনে আসার কারণে তখন আমরা রক্ষা পেয়েছি। তো এখন এই মুহূর্তে কে আমাদের সামনে যাবে, কে আমাদের জন্য নির্ভরযোগ্য ব্যক্তি, আমরা কিন্তু এখনও জানি না। আমাদের নেতৃত্ব কে? আপনি বিপ্লব করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, যাই করেন, আপনার নেতৃত্ব কে দিবে? কার প্রতি ভরসা করবেন? আর ইয়াং ছাত্ররা যারা সৎ, এখন হাসনাত বলেন, সার্জিস বলেন, আমি হাসনাতকে পার্সোনালি পছন্দ করি, ঠিক আছে, এই ব্যক্তিগুলো, বাট এরা কি এখনও দেশ চালানোর জন্য ম্যাচুর হয়েছে? হয়নি। তাহলে আবার একই সাথে এরাই কিন্তু আবার রাইট কাজটা করতেছে। তারা রাষ্ট্র চালানোর জন্য হয়তো ম্যাচুর না হতে পারে, বাট ভালো কাজগুলো কিন্তু এরাই করতেছে। দেশের জন্য দেশপ্রেম, দেশকে নিয়ে চিন্তা, জাতীয়তাবাদ, এই জিনিসগুলো কিন্তু তারাই দেখাচ্ছে। আর আমাদের এই যে অভিজ্ঞ ব্যক্তিগুলা চুরি চামারি করে, নোংরামি করতে করতে আমাদের দেশের কালচারাল ড্যামেজ হওয়ার কারণে আমাদের সিনিয়র যারা আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, এরা সব করাপ্টেড হয়ে গেছে। কারণ গত ১৭ বছর যে কালচারাল ডিস্ট্রাকশন হয়েছে আমাদের দেশে, আমাদের যে সংস্কৃতিগতভাবে যে অবক্ষয় হয়েছে, আমাদের প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি হয়েছে, এবং একটা রং কালচার, ধান্দাবাজি, একটা রং কালচার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মনে করে আমি সুযোগ পেয়েছি, আমি হয়তো ৫ বছর পরে আমাকে হয়তো খারাপ অবস্থা হইতে পারে, বিরোধী দল এসে আমাকে বিপদে ফেলতে পারে, কিছু পয়সা কামাই করে নেই। যেমন আওয়ামী লীগ দেখেন ৯৬ থেকে ২০০১ পর্যন্ত দুর্নীতি করে নেই। দুর্নীতি না করার কারণে ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, বিএনপির সময় আওয়ামী লীগের কিছু লোকজন অর্থ কষ্টে ছিল অনেক। তখন আওয়ামী লীগ একটা উপলব্ধি করলো যে আমরা ক্ষমতা আসলে টাকা পয়সা আগে বানাইতে হবে। ঠিক তেমনি আওয়ামী লীগ ২০০৮ যখন ক্ষমতা আসলো, তারা টাকা পয়সা ধান্দা শুরু করলো ব্যাকআপ হিসাবে, যদি কোনো বিপদ হয়, যদি সেই আবার বিরোধী দল হয়ে যায় তারা, তখন যাতে চলতে পারে। এই শিক্ষাটা আওয়ামী লীগ থেকে পেয়ে এখন সবাই গ্রহণ করছে যে যদি দুর্দিন আসে, এই যে দুর্দিন আসবে, দুর্দিনে ক্রাইসিস মোকাবেলা করবে, এই ক্রাইসিস মোকাবেলার কথা চিন্তা করে অনেকে এখন ধান্দাবাজি করতেছে। এবং এই যে উপদেষ্টা যারা আছে, এরাও জানে তারা টিকতে পারবে না। এনসিপিও জানে যে যদি অন্য কোনো দল ক্ষমতা আসে আমাদের অবস্থা খারাপ হবে। এই জন্য এনসিপি বলেন, ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বলেন, প্রত্যেকেই কিন্তু এখন ধান্দায় ব্যস্ত। আর আমরা আমাদের হাতিকে হারিয়ে আমরা এখন দিশাহারা। আজকে হাতির এত বড় স্যাক্রিফাইসটা আসলে আমাদের কী অর্জন হবে? আপনি চিন্তা করেন, কতটা দুঃখের বিষয়। এত বড় একটা ঘটনা ঘটলো, এখন আসলে সত্যি পরিবর্তন হবে আমাদের এখন। যেমন আমাদের বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান, আমি মনে করি তার উচিত ছিল ৫ই আগস্টের পরপর বাংলাদেশে যাওয়া। তিনি যদি পরপর বাংলাদেশে যেতেন, খুব দ্রুত নির্বাচন হতো এবং বিএনপি ক্ষমতায় আসতো এবং দেশের অবস্থাটা ভালো হতো। আর এমন একটা মুহূর্তে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তটা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তবে এটা ঠিক, এই মুহূর্তে যদি উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক কাজ করতে পারেন, তিনি তার বাবার মতো হিরো হওয়ার সুযোগ পাবেন। Either he can be hero or he can be villain. It depends on how he acts role, how he take decision, and how he or whom he make friend and whom he make enemy. সে কাকে বন্ধু বানানো উচিত, তার কাকে শত্রু বানানো উচিত,
কার সাথে সুসম্পর্ক রাখা উচিত, কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত, এই বিষয়গুলো যদি তারেক রহমান সচেতন হন, তাহলে তার বাবার মতো তার হিরো হওয়ার সুযোগ থাকবে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশের মানুষের এখন আমাদের এই উচ্ছৃঙ্খল হওয়ার চেয়ে বেশি প্রয়োজন আমাদের কাজকর্মে দেখানো। আপনি ভারতকে ঘৃণা করেন, ঠিক আছে, তার নিজেকে স্ট্রং বানান। আপনার এই ফ্যাশন স্টাইল বাদ দিয়ে আপনি নিজের শক্তি বৃদ্ধি করেন, বর্ডারকে স্ট্রং করেন। বর্ডারকে স্ট্রং করার জন্য, দেশের সমরস্ত্র শক্তি বৃদ্ধি করার জন্য, দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগানোর জন্য, সব কিছুর জন্য একটা শক্ত সরকার দরকার। সেই সরকারটা কে পরিচালনা করবে? ইউনুসের মতো এরকম লোক? তাহলে আরও ধ্বংস। সো প্রথমত ইউনুস থেকে মুক্ত করে এই দেশে একটা বিপ্লবী সরকার হোক বা রাজনৈতিক সরকার হোক। যদি রাজনীতির পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, মোস্ট ওয়েলকাম। যদি সেটাও না হয়, দরকার বিপ্লবী সরকার হোক। তাও এই ইউনুস সরকার, এইরকম মেরুদণ্ডহীন সরকার আমাদের দরকার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।